স্বায়ত্তশাসিত সংস্থা। বার কাউন্সিল একটা প্রেসিডেন্টস অর্ডারের মাধ্যমে বার কাউন্সিলটা গঠিত হয়। বার কাউন্সিলের 46টা অনুচ্ছেদ রয়েছে 46 নম্বর আইন দ্বারা। অর্থাৎ প্রেসিডেন্ট যখন কোনো অর্ডিন্যান্স জারি করে তখন একটা ধারাবাহিক নাম্বার অনুযায়ী ওই বছরে কতটা অর্ডার তিনি দিছেন সেই অর্ডারের একটা ক্রমিক থাকে। তো বার কাউন্সিল অর্ডার যখন প্রেসিডেন্ট অর্ডার হিসাবে হয়, প্রেসিডেন্ট অর্ডারের একটা নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে একটা অধ্যাদেশ জারি করে, অধ্যাদেশগুলো পরবর্তী সংসদে আবার অনুমোদন দিতে হয়, কিন্তু ওটার পরিচিতি কিন্তু সংসদের অনুমোদন আকারে পরিচিতি লাভ করে না, পরিচিতি লাভ করে কি অধ্যাদেশ অনুযায়ী পরিচিতি লাভ করে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে বার কাউন্সিলের যে অধ্যাদেশ, অর্থাৎ বার কাউন্সিলের যে 1972 সালের অধ্যাদেশ, এটা হচ্ছে 46 নম্বর অধ্যাদেশ। তাহলে 46 নম্বর অধ্যাদেশ অনুযায়ী বার কাউন্সিল পাস হয় এবং বার কাউন্সিলের 46টি অনুচ্ছেদ আছে। বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা, একটি বিধিবদ্ধ সংস্থা, একটি স্বায়ত্তশাসিত সংস্থা। বার কাউন্সিল একটা স্ট্যাটুটরি বডি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে আমরা বার কাউন্সিল সম্পর্কে বেসিক একটা জানলাম। এখন বার কাউন্সিলের কিছু হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে যেগুলো পরীক্ষা আসবে না, তবুও আপনি দেখে নিবেন যে অ্যাডভোকেটের সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে, বার কাউন্সিল যেহেতু জিনিসপত্র, বার কাউন্সিলের সংজ্ঞা কোথায় দেওয়া আছে। তাহলে তামাদি আইনের 2 নম্বর যে সেকশন সেখানে কিন্তু সংজ্ঞা দেওয়া আছে, বার কাউন্সিলের 2 নম্বর সেকশনে সংজ্ঞাগুলো দেওয়া আছে। এখন অ্যাডভোকেটের সংজ্ঞা কতে দেওয়া আছে, কতে হচ্ছে যে আপনার বার কাউন্সিলের সংজ্ঞা দেওয়া আছে, বার অ্যাসোসিয়েশন এবং হচ্ছে আর একটা জিনিস ট্রাইব্যুনালের সংজ্ঞাটা কোথায় দেওয়া আছে। এগুলো আসবে এখান থেকে, যদিও এমসিকিউ ওরকম আসবে না, তবে একটু জানে রাখেন যে সংজ্ঞাগুলো আসলে 2 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। সেখানে অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়া আছে এতে, বার কাউন্সিল সংজ্ঞা দেওয়া আছে বিতে, বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা দেওয়া আছে বিতে। তারপরে দেখা গেল যে আঞ্চলিক বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা আছে যদি বাংলায় আসে চতে, এবং ট্রাইব্যুনালের সংজ্ঞা দেওয়া আছে চর পরে যে ঝ চ ছ ঝ, এই ঝতে আছে বার ট্রাইব্যুনালের সংজ্ঞা। এটাই, এই সংজ্ঞাগুলো অত বেশি পড়তে হবে না, পড়তে হবে 3 নম্বর থেকে। যে 3 নম্বর বলা হচ্ছে যে বার কাউন্সিল যেটা, এটা একটা স্ট্যাটুটরি বডি, এর একটা সিল থাকবে, এই সম্পদ অর্জন করতে পারবে, সম্পদ বিক্রি করতে পারবে, চুক্তি করতে পারবে, কারো বিরুদ্ধে মামলা করতে পারবে, তার বিরুদ্ধে মামলা করা যাবে। তাহলে বার কাউন্সিল একটা কিন্তু একজন মানুষের মতো, ব্যক্তির মতো সত্তা, বডি। তাহলে বার কাউন্সিলকে একটা পূর্ণাঙ্গ হচ্ছে প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি দিচ্ছে কয় নম্বর সেকশন, এটা হচ্ছে 3 নম্বর সেকশন, যার একটা সিল থাকবে। অর্থাৎ বার কাউন্সিলের কিন্তু একটা সিল মোহর থাকবে, 3 নম্বর সেকশন থেকে বলে দিছে। এরপরে 4 নম্বর সেকশন বলা হচ্ছে যে বার কাউন্সিলের মেয়াদ, বার কাউন্সিলের মেয়াদ হবে হচ্ছে যে 1 জুলাই থেকে 3 বছরের জন্য, 1 জুলাই থেকে 3 বছরের জন্য। এখন যদি এমসিকিউ আসে যে বার কাউন্সিলের যে মেয়াদ, সে মেয়াদের লাস্ট তারিখটা কত, লাস্ট তারিখটা দেয়া থাকলো যে 31 জুন, 30 জুন, তারপরে ধরেন 1 জুলাই, এরকম এলোমেলো অনেক শব্দ থাকবে। লাস্ট তারিখটা হচ্ছে 30 জুন, আর নতুন ভাবে যে 3 বছর শুরু হয় সেটা হচ্ছে 1 জুলাই থেকে। এই যে অঙ্কের মারপ্যাসে কিন্তু জানা জিনিসকে এমন ভাবে প্রেজেন্ট করবে যে আপনি এখন আপনাকে ভাবতে হবে যে আসলে জুন মাস মানে 30 দিনে না জুন মাস 31 দিনে, এটা যদি ভাবতে চান ওই পরীক্ষা আপনার শেষ, 1 মার্ক আপনার শেষ। সো অত ভাবার দরকার নাই। বার কাউন্সিলের লাস্ট দিন হচ্ছে এই মেয়াদের 30 জুন, আর মেয়াদটা শুরু হচ্ছে 1 জুলাই থেকে 3 বছরের জন্য। এটা অনুচ্ছেদ 4-এ বলা আছে। অনুচ্ছেদ 5-এ বলা হচ্ছে যে বার কাউন্সিলের যে গঠন, কমিটির গঠন, এটা 5-এ সম্পূর্ণ সুন্দর করে বলা আছে যে বার কাউন্সিলের সদস্য সংখ্যা থাকবে হচ্ছে 15 জন, তার মধ্যে 7 জন হচ্ছে নির্বাচিত সদস্য সংখ্যা, আর 7 জন হচ্ছে যে আঞ্চলিক ভিত্তিতে অঞ্চল ভিত্তিতে 7 জন, আর হচ্ছে সাধারণ আসনে হচ্ছে 7 জন, এবং নির্বাচিত সদস্য সংখ্যা থাকবে 14 জন, অনির্বাচিত সদস্য সংখ্যা থাকবে 1 জন। এখন অনির্বাচিত সদস্য সংখ্যা কে? অনির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, উনি এক্স অফিসিও বা পদাধিকার বলেই সে বার কাউন্সিলের সদস্য অন্তর্ভুক্ত হবে, এবং পদাধিকার বলে অন্তর্ভুক্ত হলেও কিন্তু তিনি বার কাউন্সিলের চেয়ারম্যান। তাহলে এখানে বলা হচ্ছে যে বার কাউন্সিলের 15 জন সদস্য থাকবে, তার মধ্যে 14 জন হচ্ছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে, 14 জনের আবার 2টা ভাগে বিভক্ত। 1 জন হচ্ছে সাধারণ ক্যাটাগরিতে
7 জন থাকবে। আর অঞ্চল ভিত্তিক অর্থাৎ বাংলা সরকার যত নিম্ন বার অ্যাসোসিয়েশন আছে এগুলোকে 7টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগকে একজন করে নির্বাচিত করার সুযোগ প্রদান করবেন। এটা হচ্ছে যে 5 নম্বরে বলা হচ্ছে। এখন 5-এর কত বলা হচ্ছে যে একজন বার মেম্বারের সততা, বার কাউন্সিলে একজন মেম্বার পরপর 2বারের বেশি নির্বাচিত হবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি চিন্তা করবেন যে একটা বার কাউন্সিল আসলে কিভাবে গঠিত হচ্ছে, কোন সেকশনে কি কাজ করতেছে, তাহলে জিনিসটা ধরতে সুবিধা হবে। তাহলে একজন সদস্য 2বারের বেশি নির্বাচিত হবে না, এটা হচ্ছে 5-এর ক। আইনের একটা জিনিস কি, প্রত্যেকটা কথা বলার একটা ভিত্তি লাগে। তাহলে 5-এর ক অনুযায়ী একজন সদস্য 2বারের বেশি নির্বাচিত হচ্ছে না, এমসিকিউ এখান থেকে আসে। 6 নম্বর বলা হচ্ছে যে এই বার কাউন্সিল তো নির্বাচন হলো, এই 15 জন সদস্যের মধ্যে একজন অবশ্যই একজন সভাপতি থাকবে, একজন সভাপতি থাকবে, অর্থাৎ একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে। তাহলে চেয়ারম্যান কি হবে? চেয়ারম্যান হচ্ছে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবে। এখন ভাইস চেয়ারম্যান কি হবে? ভাইস চেয়ারম্যান হবে এই যে বাকি 14 জন সদস্য আছে, এই 14 জন সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে। এদের কাজ কামগুলো কি হবে, অর্থাৎ কার্যাবলী কি হবে? বার কাউন্সিলের বিধি দ্বারা এদের কার্যক্রমগুলো সুনির্দিষ্ট করা হয়েছে, ওই কার্যগুলোই তারা করবে। এখন 6 নাম্বার শেষ। 6-এর কত বলা হচ্ছে যে এখন তো নির্বাচিত এগুলোর বলা হইলো, 6-এর কত বলা হচ্ছে আর একজন সচিব অবশ্যই থাকবে বার কাউন্সিলের, যিনি সেক্রেটারি। এই সচিবটা আবার প্রধান নির্বাহী কর্মকর্তাও কিন্তু 55 বিধিতে আমরা পাবো। 55 বিধিতে কি বলা আছে? এই সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা হলে হবে, বিবেচিত হবে। এছাড়াও এই সচিবই হচ্ছে বার কাউন্সিলের যে ট্রাইব্যুনাল আছে 33 অনুচ্ছেদ অনুযায়ী এই ট্রাইব্যুনালের সচিবও কিন্তু এই সচিব হবেন। এখন এখান থেকে এমসিকিউ, এই সচিব থেকে কিন্তু আর সভাপতি যে অ্যাটর্নি জেনারেল, এই দুটার থেকে কিন্তু একটা এমসিকিউ অবশ্যই আসে। সচিব হচ্ছে যে প্রধান নির্বাহী, আবার সচিবও হচ্ছে ট্রাইব্যুনালের সচিব। আর আবার সচিব কে হবে? সচিব হবে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্য থেকে। সচিবকে কে নিয়োগ দেয়? সচিবকে নিয়োগ দেয় হচ্ছে সরকার। এখন এই সচিবের পালাও শেষ। সচিব নিয়োগ কোথায় বলা আছে? 6-এর কথা বলা আছে। এখন 8-এ 7 নাম্বারটা বাতিল। 8-এ আমরা পড়বো যে বার কাউন্সিলের যে নির্বাচন, এই নির্বাচন আসলে কত তারিখের মধ্যে হতে হবে, যেটা কিন্তু ডিক্লেয়ার করে দিছিল নির্বাচন নিয়ম হচ্ছে যে 31শে মের মধ্যে, অর্থাৎ যে বছর বার কাউন্সিলের মেয়াদ শেষ হবে সে বছরের 31শে মের মধ্যে নির্বাচনটা হতে হবে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, 31 মেটা ইম্পর্টেন্ট। তাহলে বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে 31শে মের মধ্যে যে কোনো দিন। অনুচ্ছেদ 9 বলা হচ্ছে যে এই যে বার কাউন্সিল যে নির্বাচন হচ্ছে, নির্বাচনে একটা ভোটার তালিকা লাগবে না? ভোটার তালিকাটা সরকার 30 দিন পূর্বে গেজেট আকারে প্রকাশ করে দিবে, এবং সরকার যখন এটা 30 দিন আগে গেজেট আকারে প্রকাশ করবে, এ নিয়ে আইনজীবীদের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কবে নির্বাচন হয়েছে, কবে কি হয়েছে আমি জানি না। এটা নিয়ে কোনো প্রশ্ন উপস্থাপন করা যাবে না যখন সরকার 30 দিন আগে এই ভোটারটা পাবলিশ করে দিবে। আর বার কাউন্সিলের যে নির্বাচনের যে তফসিল সেটা ঘোষণা করতে হয় 45 দিন পূর্বে। তফসিল ঘোষণা কে করবে? এই যে অ্যাটর্নি জেনারেল বা সভাপতি বা চেয়ারম্যান, একই ব্যক্তি কিন্তু, সভাপতি চেয়ারম্যান একই ব্যক্তি। তাহলে বার কাউন্সিলের সভাপতি, বার কাউন্সিল চেয়ারম্যান এই যে 45 দিন পূর্বে তফসিল বা শিডিউল ঘোষণা করে প্রত্যেকটা নির্বাচনে। আনুষ্ঠানিক নির্বাচন যেটা হয় ওটার কিন্তু অবশ্যই তফসিল ঘোষণা করতে হয়। তফসিল মানে কি? তফসিল মানে হচ্ছে যে একটা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, নির্বাচনের কখন হচ্ছে যে নমিনেশন গ্রহণ করতে হবে, নমিনেশন কখন প্রত্যাখ্যান করা যাবে, নমিনেশন কখন উড্ডল করা যাবে, কখন হচ্ছে যে প্রতীক বরাদ্দ হবে, কবে নির্বাচনের আগে প্রচার করতে পারবে, তারপরে কবে হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, প্রচার কিভাবে করবে, যাবতীয় সবকিছু কিন্তু তফসিলে লেখা থাকে। তাহলে তফসিল ঘোষণা করবে হচ্ছে 45 দিন আগে। কে ঘোষণা করবে? সভাপতি। এটাই। এবং এই যে নমিনেশন, বার কাউন্সিলের যে নমিনেশন এগুলো নিবে, এগুলো কিন্তু নমিনেশন উত্তোলন করার জন্য 1000 টাকা জমা দিতে হবে। তাহলে 1000 টাকা জমা দিতে হবে। এর সঙ্গে আর যেটা যাবে যে 3 জন ভোটার ওই যে প্রার্থীকে সমর্থন করতে হবে। তাহলে 3 জন ভোটারের সমর্থন নিয়ে যে নমিনেশনের যে ফর্ম সেটা ফিল আপ করতে হবে, এবং এর সঙ্গে 1000 টাকা জমা দিতে হবে। তাহলেই তারা নমিনেশন ফর্ম ক্রয় করতে পারবে। এবং নমিনেশনের যাচাই বাছাইয়ের জন্য 7 দিন সময় দেওয়া হবে, সেটা বিধি 3-এ আছে। এছাড়াও আরো
14 দিন সময় দেওয়া হবে, যে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য আরো 14 জনের বিরতি দেওয়া হবে। তাহলে টোটাল সময় হচ্ছে 45 দিন পূর্বে হচ্ছে তফসিল ঘোষণা করতেছে, 30 দিন পূর্বে হচ্ছে যে আমাদের ভোটার তালিকা প্রকাশ করতেছে সরকার, সরকার কিন্তু ভোটার তালিকা করতেছে, আর হচ্ছে যে তফসিল ঘোষণা করতেছে বার কাউন্সিলের সভাপতি। এবং এই যে 45 দিনের মধ্যে আবার নমিনেশন ফর্ম উত্তোলন এগুলো করার জন্য 7 দিনের বিরতি দিচ্ছে, আবার যাচাই বাছাই এগুলোর জন্য আবার 14 দিনের বিরতি দিচ্ছে। এই 14 দিন 7 দিন এগুলো মনে রাখেন, 30 দিন 45, এই দিনগুলো মনে রাখতে হবে। তাহলে 30 দিন কখন, 45 দিন কখন, 7 দিন কখন, 14 দিন কখন। তাহলে 3 জন ভোটারের মানে প্রস্তাব নিয়ে নমিনেশন উঠাইতে হবে, নমিনেশনের সঙ্গে 1000 টাকা দিতে হবে, এগুলো একটু নিবেন। একজন ভোটার কতটা ভোট দিতে হবে, একজন ভোটার 8টা ভোট দিবে, সাধারণ প্রার্থীদের 7 জনের জন্য 7টা আর আঞ্চলিক প্রার্থীদের জন্য 1টা, এই 8টা ভোট দিবে। এগুলো একটু নিবেন। এই যে নির্বাচনের কিন্তু একটা ট্রাইব্যুনাল থাকবে, অর্থাৎ নির্বাচনের যদি অভিযোগ নিরসন করা লাগে সেটা একটা ট্রাইব্যুনাল গঠিত হবে নির্বাচন। এই নির্বাচন ট্রাইব্যুনালের সদস্য হচ্ছে বার কাউন্সিলের সচিবই হবে। আচ্ছা, এটা শেষ। এখন নির্বাচন হওয়ার পর যে প্রথম সভা অনুষ্ঠিত হবে, নির্বাচন হওয়ার পর নির্বাচিত হইল, প্রথম সভা যেটা হবে, প্রথম সভা আহ্বান করবে হবে সচিব, এবং প্রথম সভা সচিব আহ্বান করবে, এবং এই প্রথম সভাটা হবে 1 মাসের মধ্যে। তাহলে প্রথম সভা কবে আহ্বান হবে? 1 মাসের মধ্যে প্রথম সভা আহ্বান করবে কে? সচিব। এটা হচ্ছে বিধি 28-এ আপনারা দেখবেন এটা। তাহলে বার কাউন্সিলের সভা কি আহ্বান করতেছে? বার কাউন্সিলের সচিব। বিধি কত? বিধি হচ্ছে 28। এবং পরবর্তী সভা তাহলে কি আহ্বান করবে? পরবর্তী সভা আহ্বান করবে বার কাউন্সিলের যে নির্বাচিত সভাপতি না, সভাপতি তো পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে পরবর্তী সভাগুলো আহ্বান করবে। এখানে প্রথম সভা আর পরবর্তী সভা দুটা কিন্তু দুই জিনিস। তাহলে প্রথম সভা, নির্বাচনের পর প্রথম সভা আহ্বান করতেছে হচ্ছে সচিব বিধি 28 অনুযায়ী, আর নির্বাচনের পর যে পরবর্তী সভাগুলো আছে সেই সভাগুলো আহ্বান করবে হচ্ছে সভাপতি। যদি সভাপতি কোনো কারণে আহ্বান করতে না পারে তাহলে সভাপতি আহ্বান করবে। এখন এদের কোরাম নির্ধারিত হবে হচ্ছে 1/3 সদস্য। কোরাম মানে তো বোঝেন, অর্থাৎ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মোট সদস্য যা আছে তার মধ্যে যদি 1/3 সদস্য উপস্থিত থাকে তাহলে মোট সদস্য হচ্ছে 15 জন। যদি 5 জন উপস্থিত থাকে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে তারা, এটাই হচ্ছে কোরাম বলে। এখন আমরা 10 নম্বর অনুচ্ছেদ করব। 10 নম্বর অনুচ্ছেদ হচ্ছে বার কাউন্সিলের কার্যাবলী হচ্ছে 11টা। অনুচ্ছেদ 10, কিন্তু বার কাউন্সিল কাজ করে কটা? 11টি কাজ করে। 11টি কি কাজ করে একটু ঠান্ডা মাথায় করবেন, যে বার কাউন্সিল এই যে এনরোলমেন্টের জন্য এনরোলমেন্ট করে, অর্থাৎ আইনজীবীদের তালিকাভুক্ত করে, এটা একটা কাজ। 2 নাম্বার বলা হচ্ছে যে আইনজীবীদের তালিকাটা প্রস্তুত করে। তাহলে প্রথমে এনরোলমেন্ট করার জন্য কি করলো? তালিকা করলো, অর্থাৎ বার কাউন্সিল একটা পরীক্ষা নেবে, পরীক্ষার পর বার কাউন্সিল একটা নোটিশ দিবে, নোটিশের পর বার কাউন্সিল আহ্বান করবে তাদেরকে, যারা নোটিশে দেওয়ার পর কাগজপত্র জমা দিবে তাদের নামগুলো এনরোল করবে। এনরোল করার পর এনরোলের একটা তালিকা বার কাউন্সিল প্রকাশ করবে। তাহলে বার কাউন্সিল প্রথম কাজ হচ্ছে এনরোল করা, দ্বিতীয় কাজ হচ্ছে এনরোল অনুযায়ী তালিকা প্রস্তুত করা বা সংরক্ষণ করা। 3 নাম্বার কাজ হচ্ছে এই যে এনরোল করলো, প্রস্তুত করলো, এদের যদি অসদাচরণ বা সদাচরণ বা এরা যদি শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করে তাহলে এদের জন্য বিধি প্রণয়ন করবে। আচ্ছা, বিধি প্রণয়ন করার পর এদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় অভিযোগগুলো নিরসন করবে, মামলা পরিচালনা মানে অভিযোগ নিরসন করবে, তারপরে অভিযোগের বিচার করবে, তাদেরকে শাস্তি দিবে, এটাও একটা কাজ। তারপরে আইনজীবীদের যে মানে সুখ দুঃখ সুবিধা এই জিনিসগুলো বার কাউন্সিল দেখাশোনা করবে। বার কাউন্সিলের যে তহবিল গুলো আছে তহবিলটা ম্যানেজমেন্ট করবে, বার কাউন্সিলের নির্বাচন পরিচালনা করবে, আইন শিক্ষা উন্নয়নের জন্য কাজ করবে। বার কাউন্সিল এই যে কাজগুলো করার জন্য যতগুলো কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে, এবং এই পরিচালনা করতে গিয়ে অন্য কোনো কিছু যদি সুবিধা নিতে হয়, গভর্নমেন্টের সুবিধা নিতে পারে, সেমি গভর্নমেন্টের সুবিধা নিতে পারে, লোকাল পিপলের সুবিধা নিতে হতে পারে, এই সুবিধাও বার কাউন্সিল নেবে। তাহলে বার কাউন্সিলের অনুচ্ছেদ 10, কিন্তু বার কাউন্সিল কাজ করে 11টা। একটু চোখ বন্ধ করে মনে রাখবেন যে আইনজীবীদের এনরোলমেন্ট পরীক্ষা নেয়,
আইনজীবীদের তালিকাভুক্ত করে, তালিকা প্রকাশ করে, বিধি প্রণয়ন করে, তাদের যে অভিযোগ অনুযোগ এগুলো হচ্ছে বিচার করে, তারপরে বার কাউন্সিলের যে নির্বাচন সে নির্বাচন পরিচালনা করে, বাংলা কাউন্সিলের ফান্ড ম্যানেজমেন্ট করে, আইন শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে এবং এই কাজগুলো করার জন্য যত প্রকার মানুষের সাহায্য সহযোগিতা নেওয়া প্রয়োজন সেগুলো থেকে সাহায্য সহযোগিতা নাই। 10 নাম্বার আমরা পড়লাম। 11 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 11 নাম্বার হচ্ছে বার কাউন্সিলের 3টা স্ট্যান্ডিং কমিটি থাকে। বার কাউন্সিলের টোটাল কমিটি কিন্তু হচ্ছে কয়টা? 9টা টোটাল কমিটি। এছাড়াও এনরোলমেন্ট কমিটি আছে, এছাড়াও হচ্ছে যে আমাদের হচ্ছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনাল আছে। তাহলে অনেকগুলো ছোট ছোট সংঘ কমিটির সমন্বয়ে কিন্তু বার কাউন্সিল গঠিত। তাহলে স্ট্যান্ডিং কমিটি আছে 3টা। স্ট্যান্ডিং কমিটি কি? এক্সিকিউটিভ কমিটি, যার সদস্য সংখ্যা প্রত্যেকটা সদস্যের সংখ্যায় 5 জন, শুধু আইন শিক্ষা কমিটির সদস্য সংখ্যা হচ্ছে যে 9 জন। তাহলে নির্বাহী কমিটিতে আছে 5 জন, অর্থ কমিটি ফিনান্স কমিটিতে আছে 5 জন, আর আইন শিক্ষা কমিটিতে হচ্ছে 9 জন। আইন শিক্ষা কমিটি থেকে একটু প্রশ্ন আসে, কেন আসে? 5 জন হচ্ছে বার কাউন্সিলের সদস্য, আর বাকি 4 জন যে আছে এই 4 জনের 2 জন হবে বিশ্ববিদ্যালয় বা আইন কলেজগুলোর শিক্ষক। এই কমিটিটা মনে রাখবেন যে নির্বাহী কমিটি, অর্থ কমিটি, আইন শিক্ষা কমিটি, আর ওটা তো বললাম আইন শিক্ষা কমিটির 2 জন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নির্বাচিত হবেন। এরপরে নিবন্ধন কমিটি, যার অধীনে আমরা পরীক্ষা দিব। এই নিবন্ধন কমিটির হচ্ছে যে গঠনটা কিরকম হবে? নিবন্ধন কমিটির গঠনটা হচ্ছে যে আপিল বিভাগের একজন বিচারপতি থাকবে যাকে প্রধান বিচারপতি নিয়োগদান করবে, এবং আপিল বিভাগের বিচারপতি হচ্ছে যে নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি এটা সভাপতি বলে নির্বাচিত হবে। এছাড়াও হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি থাকবে যেটাকেও প্রধান বিচারপতি নিয়োগদান করবে। আর পদাধিকার বলে হচ্ছে অ্যাটর্নি জেনারেল, এবং এই যে 14 জন যে নির্বাচিত মেম্বার প্রত্যক্ষ ভোটে ওদের মধ্যে একজন, এই টোটাল হচ্ছে 5 জন। তাহলে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল, সব জায়গায় কিন্তু পদাধিকার বলে, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলেই সভাপতি, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলেই এই যে নিবন্ধন কমিটির সদস্য, অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলেই এক্স অফিসিও হিসাবে পাবো 26 আমরা অনুচ্ছেদে, ওটা পরে আমরা যাচ্ছি। তাহলে এই যে 5 জন হচ্ছে যে নিবন্ধন কমিটির মেম্বার বা সদস্য। তাহলে সভাপতি কি হচ্ছে? এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আছে যে বার কাউন্সিলের যে এনরোলমেন্ট কমিটির সভাপতি কি হবে? সভাপতি হচ্ছে আপিল বিভাগের বিচারপতি। এনরোলমেন্ট কমিটির যে এই যে সভাপতি কে নিয়োগ দেন? সভাপতি নিয়োগ দেন হচ্ছে প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগ থেকে কতজন? এই যে ছোট ছোট জিনিস নিয়ে কিন্তু এমসিকিউ আসে। আর রিটেন আসবে কোন জায়গা থেকে? রিটেন আসবে ওই যে বার কাউন্সিলের যে কি কি কাজ করে, এটা বার কাউন্সিল ট্রাইব্যুনাল কি কি কাজ করে, বার কাউন্সিলের কোনো সদস্য যদি কোনো অ্যাডভোকেট যদি অসদাচরণ করে তাহলে ওর বিরুদ্ধে একটা দরখাস্ত মুসাবিদাকরণ, এই যে হাবিজাবি এই প্রশ্নগুলো আসে হচ্ছে যে রিটেনে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। তাহলে এনরোলমেন্ট কমিটি আমরা শেষ করলাম। এরপরে আমরা 12 নাম্বার একটা জিনিস সুন্দর যা পাইলাম যে বার কাউন্সিলের সদস্য পদগুলো পূরণ কিভাবে হবে। বার কাউন্সিলের সদস্য পদ হতে পারে না যে বার কাউন্সিলের কোন সদস্য হচ্ছে করছে, সাসপেন্ডেড হয়েছে, অথবা বার কাউন্সিলের কোন সদস্য মারা গেছেন, অথবা নিজের নামটা উজ্জ্বল করছে, তখন সদস্যপদ শূন্য হয়। এই যে বার কাউন্সিলের যে 14 জন মেম্বার, 15 জনের মধ্যে তো একজন অ্যাটর্নি জেনারেল উনি পূরণ করবে সেটা। বাকি 14 জনের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে বা কোনো কারণে যদি পদটা তার চলে যায়, এই শূন্য পদ পূরণ করবে নির্বাচনে যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তিনি আবার তার পদের জায়গায় চলে আসবেন। সো এখানে অনেক সুন্দর একটা বুদ্ধি, নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি, অর্থাৎ তার নিচে যে ভোট পাইছে সে ভোটারই হচ্ছে যে কি হবে, সে প্রার্থী আবার তার সদস্য পদটা ফিল আপ করবে। এটা 12 নম্বর বলা আছে। 13, 14, 15 এটা পড়ার অত কিছুই নাই। 13 নাম্বার বলা হচ্ছে বার কাউন্সিলের ফান্ড ম্যানেজমেন্টটা তারা করবে। 14 নাম্বার হচ্ছে যে বার কাউন্সিলের বীমা যে প্রকল্প আছে, বীমা প্রকল্পগুলো বার কাউন্সিল হচ্ছে যে ম্যানেজমেন্ট করে। 15 নাম্বার হচ্ছে যে বার কাউন্সিলের যে ত্রাণ তহবিল আছে, এই ত্রাণ তহবিল গুলো হচ্ছে বার কাউন্সিল গঠন করে।
16 নাম্বার থেকে মাঝে মধ্যে প্রশ্ন দেয় যে নিরীক্ষা কমিটি কিভাবে হবে। নিরীক্ষা কমিটি যে কোম্পানি আইন আছে 1994 সালের, এর নিরীক্ষা হবে। এখন নিরীক্ষা কমিটি আরেকটা এমসিকিউ আসে যে নিরীক্ষা কমিটি যে প্রতিবেদন তৈরি করবে, এই প্রতিবেদন কার কিছু পেশ করবে, অর্থাৎ কার নিকট পেশ করবে। এটা কিন্তু সংসদের হিসাব কমিটিতে পেশ করবে। জাতীয় সংসদের যে হিসাব কমিটি আছে, এই হিসাব কমিটির কাছে কিন্তু এই যে নিরীক্ষা কমিটির যে প্রতিবেদন এটা পেশ করবে, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে বার কাউন্সিলের যে হিসাব নিরীক্ষা করবে, এর প্রতিবেদন পেশ করবে কিন্তু সংসদের হিসাব কমিটির নিকটে। 3-4 বার বললাম, এটা মনে রাখার জন্য, এটা ইম্পর্টেন্ট কিন্তু। 17 নাম্বার এবং 18 নাম্বার খুব লেস ইম্পর্টেন্ট। 17 নাম্বার হচ্ছে যে বার কাউন্সিলের যে কমিটি গঠন নিয়ে কোনো প্রশ্ন উপস্থাপন করা যাবে না, যে উনি তো যোগ্য না, তবুও কেমনে নির্বাচন হলো, কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে অপরাধ। 18 নম্বর হচ্ছে বার কাউন্সিলের কোন সদস্য, কোন কমিটি, এই যে এনরোলমেন্ট কমিটি বলেন, এই যে 50-এর জায়গায় 47 মার্ক দিল, তারপরে আরো কত কি করলো, এই যে 18 নম্বর সেকশন অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। তাছাড়া মামলার তো মানে ভরি ভরি মামলা হইতো, কিন্তু 18 নম্বর সেকশনে নিজেদের দায় মুক্তি করে নিছে যে বার কাউন্সিলের কোন সদস্যের কোনো কাজে মামলা করা যাবে না যদি কাজটা তারা সৎ বিশ্বাসে করে থাকে, মানে উইথ ডিউ কেয়ার এন্ড রেসপেক্ট যদি তারা করতে থাকে, তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। সো এখানেই বার কাউন্সিল অসীম ক্ষমতার অধিকারী লাভ করছে যে 18 নম্বর সেকশন অনুযায়ী। 19 নম্বর বলা হচ্ছে যে 19 নম্বর অনুচ্ছেদ যে আইনজীবী না হয় আইন চর্চা করতে পারবেন না। 41 আবার বলা হচ্ছে কি, আইনজীবী না হয় আইন চর্চা করলে শাস্তি কি, শাস্তি হচ্ছে 6 মাস কারাদণ্ড। আচ্ছা, 20 এবং 23 এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট ভাই। 20-এ বলা হচ্ছে যে আইনজীবীদের মানে কি করবে, একটা তালিকা প্রণয়ন করবে। 23-এ বলা হচ্ছে জ্যেষ্ঠতার তালিকা করবে, ওই জ্যেষ্ঠতার তালিকা আবার 25 অনুযায়ী এক কপি হাইকোর্টে প্রদান করবে, অর্থাৎ হাইকোর্টে জ্যেষ্ঠতার তালিকা প্রদান করবে 25 নম্বর সেকশন অনুযায়ী। তারপরে হচ্ছে যে হাইকোর্টের কথা যখন আসলো, হাইকোর্টে যখন কেউ আইন চর্চা করবে, হাইকোর্ট পারমিশন পরীক্ষা দেবে, তাহলে তার ন্যূনতম 2 বছর নিম্ন আদালতে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। এটা 21 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে 22 নম্বরে বলা আছে বার কাউন্সিল কি কি ফি পায়, এগুলো খালি শুনে যান, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে যাব। কি কি ফি, অ্যাডভোকেটের নিবন্ধন ফি, তারপরে হাইকোর্টের প্র্যাকটিস করার ফি, এবং প্রত্যেকটা অ্যাডভোকেট বাৎসরিক একটা বার কাউন্সিল ফি দেয়। অর্থাৎ বার কাউন্সিলের ইনকামের পথ কি, এই যে এনরোলমেন্ট ফি, হাইকোর্ট পারমিশন ফি এবং প্রত্যেকটা অ্যাডভোকেট একটা ফি দেয়। এই ফি নিয়ে বার কাউন্সিল তহবিল ম্যানেজমেন্ট গুলো করে। তারপরে বার কাউন্সিল সনদ প্রদান করে। এই যে অ্যাডভোকেট হইলেন, অ্যাডভোকেট একটা সনদ দিতে হবে না, এই সনদ দেয় হচ্ছে 24 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর 26 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 26 নাম্বার রাইট অফ প্রি অডিয়েন্স হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল যখন যেখানে উপস্থিত থাকবে সেখানে ফার্স্ট হিয়ারিংটা, প্রথম কথা বলবেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল কথা বলার আগে অন্য কেউ ওই যে মামলার বিষয়ে অন্য বিষয়ে কথা বলবেন না। ইনি হচ্ছে রাইট অফ প্রি অডিয়েন্স, 26 নাম্বার সেকশন, ইম্পর্টেন্ট, এটা মনে রাখেন। 26 নাম্বার সেকশন রাইট অফ প্রি অডিয়েন্স। 27 নম্বর সেকশন খুবই ইম্পর্টেন্ট সেকশন, তো অনুচ্ছেদ এগুলো। 27 নম্বর অনুচ্ছেদের 1-এ বলা হচ্ছে যে আইনজীবী হওয়ার যোগ্যতা, আর 3-এ বলা হচ্ছে আইনজীবী হওয়ার অযোগ্যতা। আইনজীবী হওয়ার যোগ্যতা কি, বাংলাদেশের নাগরিক হতে হবে, 21 বছর বয়স হতে হবে, আইনে স্নাতক হতে হবে, পরীক্ষা দিতে হবে, নিবন্ধন ফি দিতে হবে। আর অযোগ্যতা হচ্ছে সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের জন্য যদি বরখাস্ত হন তাহলে 2 বছর, আর স্খলনের জন্য যদি মানে কোন দ্বন্দ্ব লাভ করেন তাহলে 5 বছর। এই জায়গাগুলোতেই 2 বছর আর 5 বছর। 5 বছর হচ্ছে অবশ্যই দ্বন্দ্ব লাভ করতে হবে, দ্বন্দ্ব। আর 2 বছর যখন নৈতিক স্খলনের জন্য যখন অপসারণ হবে বা অযোগ্য বলে বিবেচিত হবে তখন 2 বছর। এছাড়াও আপনি দেখবেন যে বার কাউন্সিলের কোন যে ডকুমেন্ট গুলো আপনি জমা দিচ্ছেন এনরোলমেন্টের সময়, সেখানে যদি ইচ্ছাকৃত তথ্যগত কোনো ভুল দেন ইচ্ছাকৃত ভাবে, তাহলে 5 বছর কিন্তু আপনি এনরোলমেন্টের জন্য সাসপেন্ডেড হবেন। আচ্ছা, 28টাও ইম্পর্টেন্ট। 28 হচ্ছে যে লিঙ্গ বৈষম্য, একজন মহিলা শুধু মহিলা হওয়ার কারণেই এই যে আইনজীবী হওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন না, এটা এক লাইনে একটু মনে রাখবেন। আর হচ্ছে যে আরেকটা ছোট্ট করে এমসিকিউ আসে যে বার কাউন্সিলের যে এনরোলমেন্ট কমিটিতে আবেদন, এটা কার বরাবর করতে হয়, এটা হচ্ছে এনরোলমেন্ট কমিটি বরাবর করতে হয়। এর হচ্ছে আইনি ভিত্তি কি, অনুচ্ছেদ 30 এটা বলা আছে। 30-এ
যে এই যে এনরোলমেন্ট কমিটির কাছে যে আবেদন, এই আবেদন করার আগে অনেকগুলো কাজ আছে না, যে 6 মাস মানে শিক্ষানবিশকাল থাকতে হবে। এখন শিক্ষানবিশকাল আপনি ইচ্ছা করলে পাবেন, যার অ্যাডভোকেটের অর্থাৎ আইনে চর্চার সময়সীমা হচ্ছে 10 বছর হয়েছে, যার আইন চর্চার মানে 10 বছর পূর্ণ হয়েছে, এইরকম অ্যাডভোকেটের কাছে আপনি শিক্ষানবিশকাল অতিবাহিত করতে পারবেন 6 মাস। এবং এনরোলমেন্ট নিবন্ধন করার সময় আপনাকে যেটা কাজ করতে হবে, 5টা দেওয়ানি মামলা, 5টা সিভিল মামলার রেফারেন্স দিতে হবে, ডায়েরি দিতে হবে। এবং আপনার এই যে ইন্টিমেশন, আপনি যেদিন থেকে আপনার 6 মাস পূর্ণ হবে সেদিন থেকে 30 দিনের মধ্যে ইন্টিমেশন আপনাকে আপনি যেদিন থেকে ইন্টিমেশনের জন্য আবেদন করবেন, এটা হবে হচ্ছে যে মূল আবেদন করার থেকে 30 দিনের মধ্যে। অর্থাৎ শিক্ষানবিশকাল আপনি শুরু করছেন ধরেন 1 জানুয়ারি থেকে, তাহলে 30 জানুয়ারি বা 31 জানুয়ারির মধ্যে, 30 জানুয়ারির মধ্যে আপনাকে এই যে ইয়ার জন্য ইন্টিমেশনের জন্য আবেদন করতে হবে, অর্থাৎ ইন্টিমেশন ফর্ম বার কাউন্সিলে জমা দিতে হবে। আচ্ছা, আরেকটা বার দিচ্ছে ছোট্ট, যে একজন আইনজীবী যার 10 বছর পূর্ণ হয়েছে সে চাইলেই 4 জনের বেশি নিতে পারবে না, যদিও 4 জন 10 জনও নেই, এটা আসলে দেখভাল করে না কেউ। আর মিথ্যা তথ্য দিলে 5 বছরের জন্য সাসপেন্ডেড হবে। এই হচ্ছে এখান থেকে বলা আছে। 32টা একটু ইম্পর্টেন্ট, যে এই যে অসৎ আচরণ আমরা বলছি, ও অসৎ আচরণ কিন্তু রিটেন, এই 32, 33 এগুলো রিটেনের জন্য হাইলি ইম্পর্টেন্ট। বা একজন আইনজীবী যদি অসৎ আচরণ করে, তাহলে অসৎ আচরণের জন্য সে 3 প্রকারের শাস্তি পায়। একটা হচ্ছে তিরস্কার, রেপ্রিমেন্ট, আরেকটা হচ্ছে যে সাময়িক বহিষ্কার, আরেকটা হচ্ছে যে পার্মানেন্ট বহিষ্কার, অর্থাৎ চিরতরে বহিষ্কার। এই 3 প্রকার শাস্তির ভিত্তি হচ্ছে অনুচ্ছেদ 32-এ। এবং এখানে বিধি দ্বারা 41 বিধির পথে আপনি পাবেন যে অভিযোগ যখন করবেন 1000 টাকা জমা দিতে হবে। এখন মিথ্যা অভিযোগ যদি দেন তাহলে আপনি 500 টাকা জরিমানা করতে পারে। অভিযোগ করলেন, অভিযোগের পর কতদিন পর শুনানি করবে? 21 দিন পর শুনানি করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অভিযোগ জমা দেওয়ার পর কতদিনের পর শুনানি করতে পারে? 21 দিনের মধ্যে শুনানি করতে পারে। এখন অভিযোগ দেওয়ার পর অভিযোগটা দিবেন আপনি সচিব বরাবর, সচিব বরাবর দিবেন। আমাদের মামলা একটা চিন্তা করবেন যে স্টেজ গুলো, মনে করেন একটা ক্রিমিনাল মামলা, প্রথমে প্রি স্টেজ আছে, ট্রায়াল প্রি স্টেজ, তারপরে ট্রায়াল স্টেজ, তারপরে পোস্ট ট্রায়াল স্টেজ। বার কাউন্সিল আপনারা সেটাই চিন্তা করবেন। প্রি ট্রায়াল স্টেজ সমস্ত কাজ করে সচিব, যখন ট্রায়াল স্টেজ আসে তখন বার কাউন্সিল ট্রাইব্যুনাল কাজ করে, এবং পোস্ট ট্রায়াল স্টেজ যখন আসে তখন ও যে অন্যান্য মামলার মতোই হাইকোর্টের বেঞ্চ এগুলো শোনে, দ্বৈত বেঞ্চ। তাহলে যখন অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার 7 দিনের মধ্যে নোটিশ প্রদান করবেন অভিযুক্ত ব্যক্তিকে, এবং নোটিশ 7 দিন পর যে নোটিশ দিবেন 7 দিন সময়সীমা দিয়ে কিন্তু আবার নোটিশের জবাব দাখিলের জন্য বলবেন, এবং ওই অভিযুক্ত ব্যক্তি আবার 7 দিনের মধ্যে তার জবাবটা দিবেন। তাহলে নোটিশ দিচ্ছে 7 দিন সময় দিয়ে, জবাবও দিচ্ছে 7 দিন সময় দিয়ে, আর 21 দিন পর কি হচ্ছে? শুনানি হচ্ছে। এই মানে সময়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু মার্ক করে নেবেন। আর 33 ধারা অনুযায়ী বার কাউন্সিলের ট্রাইব্যুনাল গঠিত হবে 3 জন সদস্যর সমন্বয়ে, 3 জন সদস্যের সমন্বয়ে। তাহলে বার কাউন্সিলের ট্রাইব্যুনালের হচ্ছে গঠন হবে 3 জন সদস্যের সমন্বয়ে। তার মধ্যে 2 জন সদস্য হবে যে বার কাউন্সিলের নির্বাচিত মেম্বার থেকে, আর বাকি একজন এই যে আম জনতা, যে সাধারণ যে অ্যাডভোকেট গুলো আছে এদের মধ্যে থেকে একজন। এই 3 জনের মধ্যে যে জ্যেষ্ঠ ব্যক্তি হবেন তিনি হবেন হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনালের হচ্ছে সভাপতি। আর বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সচিব, আমি আগেই বলছি যে বার কাউন্সিলের সচিব হচ্ছে ট্রাইব্যুনালের সচিব হিসেবে নিয়োগ লাভ করবেন। তাহলে 3 জনের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়। এটা একটু খুবই কেয়ারফুলি মনে রাখেন যে 2 জন হচ্ছে বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, বাকি একজন হচ্ছে অন্যান্য অ্যাডভোকেটের মধ্যে একজন। এখন ট্রাইব্যুনাল আসলে কি কাজ করবে? এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, বার কাউন্সিল ট্রাইব্যুনালের সদস্য হিসাবে কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ লাভ করবেন না। আবার একটা যদি কথা আছে, বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে সদস্য আছে এদের কে নিয়োগ দেন? এদের বার কাউন্সিল নিয়োগ দেন। তাহলে অ্যাটর্নি জেনারেল কেন নিয়োগ হবেন না? এটা যদি রিটেন প্রশ্ন আসে, এই জন্যই হবেন না যে অ্যাটর্নি জেনারেল এই যে অভিযুক্ত ব্যক্তির বিপক্ষে শুনানি করবেন, অর্থাৎ বাদী পক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল। সো এটাই। আর ট্রাইব্যুনালের কাজগুলো কি হবে, এটা রিটেনের জন্য 100% ইম্পর্টেন্ট।
ট্রাইব্যুনাল আসলে কি কি কাজ করবে? ট্রাইব্যুনাল কাজ করবে এই যে তদন্ত। ট্রাইব্যুনাল কি কাজের জন্য গঠিত হয়েছে? তদন্তের জন্য। সো তদন্ত করবে, বিচার করবে, শুনানির জন্য দিন ধার্য করবে। কোনো যদি শুনানি করার পর যদি তিনি অভিযুক্ত না হন তাহলে অব্যাহতি দিবে, আর যদি অভিযুক্ত হন শাস্তি দিবে। তারপরে শাস্তি দেওয়ার ক্ষেত্রে যদি সাময়িক বরখাস্ত করে নির্দিষ্ট মেয়াদে শাস্তি দিবে। তারপরে যদি মিথ্যা তথ্য দেয় তাহলে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রদান করবে, খরচ সংক্রান্ত আদেশ প্রদান করবে। তারপরে বার কাউন্সিল ট্রাইব্যুনালের কিন্তু রিভিউ পাওয়ার আছে, এখানে রিভিশন নাই, রিভিউ আছে। তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনাল রিভিউ করতে পারে। এবং সনদপত্র যদি পার্মানেন্টলি কারো স্থগিত করা হয় তাহলে তাকে ওই যে সনদপত্র ফেরত নেবে। তাহলে বার কাউন্সিল ট্রাইব্যুনাল 9টা কাজ করবে। এটা রিটেন পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। একটু দিলেই তদন্ত করতেছে, বিচার করতেছে, ক্ষতিপূরণের আদেশ দিচ্ছে, শাস্তি দিচ্ছে, খরচ সংক্রান্ত আদেশ দিচ্ছে, রিভিউ দিচ্ছে, সনদপত্র ফেরত নিচ্ছে, এই কাজগুলোই করে। তাহলে রিটেনে এখানে বার কাউন্সিল থেকে 10 মার্ক পাওয়া খুব ইজি একটা ব্যাপার। একটা দরখাস্তর মুসাবিদা সুন্দর করে শিখতে হবে, ট্রাইব্যুনালের কাজ শিখতে হবে, আর ওখানে হচ্ছে যে বার কাউন্সিলের পাওয়ার অন ফাংশনটা শিখলেন। তাহলে এখান থেকে 10-এ 10 ইনশাল্লাহ ভালো করে লিখলে 6-7 পাওয়া যাবে। তাহলে ট্রাইব্যুনালের ক্ষমতা আমরা আরেকটা এমসিকিউ আসে যে ট্রাইব্যুনাল আসলে কি করতে পারে। ট্রাইব্যুনাল 3টা কাজ করতে পারে। কোনো ব্যক্তিকে উপস্থিতি নিশ্চিত করতে পারে, কমিশন মাধ্যমে হচ্ছে যে সাক্ষ্য নিতে পারে, দলিল উপস্থাপন করার জন্য সমন দিতে পারে। ট্রাইব্যুনাল দেয়ানি আদালতের মতো কোনো জব্দ টব্দ কিন্তু করতে পারে না। তাহলে ট্রাইব্যুনাল কি পারে কি পারে না? 3টা কাজ পারে, এর বাইরে আর কিছু পারে না। সো সাক্ষী জনিত যাবতীয় কাজগুলো পারে, কোনো জব্দ করতে পারে না। আবার বার কাউন্সিল থেকে একটা আছে, বার কাউন্সিল পাওয়ার এন্ড ফাংশন থেকে, যে বার কাউন্সিল কোনো মামলা পরিচালনা করে কিনা, না, বার কাউন্সিল কোনো আইনি সুবিধা প্রদান করে না। শুধুমাত্র অসৎ আচরণ করলে অসৎ আচরণগুলো তাদের নিজস্ব প্রক্রিয়ায় বিচার করে, কিন্তু বার কাউন্সিল কোনো আইনি সুবিধা প্রদান করে না। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। এরপরে হচ্ছে যে 36-এ একটা জিনিস বলা আছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে আদেশ দিল, এই আদেশের বিরুদ্ধে কোথায় রিভিউ করবেন? এই রিভিউ করতে হবে কিন্তু আপিল করবেন। এই আপিল করতে হবে কিন্তু হাইকোর্টে। তাহলে 36-এ বলা হচ্ছে হাইকোর্টে আপিল করতে হবে। আর 37-এ আরেকটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে যেটা এমসিকিউর জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এই আপিলের ক্ষেত্রে কিন্তু এই যে তামাদি আইন আমরা পড়লাম না, 5 ধারা এবং 12 ধারা, এক্সক্লুশন টাইম অফ লিগাল প্রসিডিং, যে 12 ধারা আর 5 ধারার যে 5টা ক্ষেত্র আছে, যে আপিল, রিভিউ, রিভিশন এন্ড এনি আদার অ্যাপ্লিকেশন, এদের তামাদির গণনার হচ্ছে যে মানে কজ অফ অ্যাকশন যেটা হচ্ছে হবে, অর্থাৎ সাপোসিয়েন্ট কজ দিলে রিলিফ পাওয়া যাবে, কন্ডেনেশন পাওয়া যাবে, বিলম্ব মওকুফ পাওয়া যাবে। এটা কিন্তু বার কাউন্সিল এই যে ট্রাইব্যুনালের যে আদেশ, এই আদেশের যখন আপিল করবেন সেক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। অনুচ্ছেদ 27-এ বলা আছে। তারপর হচ্ছে যে বার অ্যাসোসিয়েশনের অনুমোদন দিবেন হচ্ছে বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিলের অনুমোদন দিবেন হচ্ছে সরকার, কিন্তু বার অ্যাসোসিয়েশনের অনুমোদন দিবে কিন্তু বার কাউন্সিল। এটাও এমসিকিউ এর একটা প্রশ্ন। আর বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কতদিন পর পর হয়? 1 বছরের জন্য হয়। যদি এটা লেস ইম্পর্টেন্ট তবুও জেনে রাখবেন যে বার অ্যাসোসিয়েশনের হচ্ছে নির্বাচন 1 বছরের জন্য হয়, এবং বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে হচ্ছে বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করে হচ্ছে বার কাউন্সিল। আর হচ্ছে যে 39 অনুচ্ছেদ অনুযায়ী এর হচ্ছে আইনি ভিত্তি, অর্থাৎ 39 অনুচ্ছেদ অনুযায়ী বার অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণ করে হচ্ছে বার কাউন্সিল। আবার বার অ্যাসোসিয়েশন নির্বাচন হবে হচ্ছে যে 1 বছর পর পর। এখন বার কাউন্সিল যদি মানে নিয়ন্ত্রণ করে তাহলে কুড়িগ্রাম বারে কিভাবে সেটা মানে 5 লাখ টাকা নিবন্ধন, 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, এটা মগের মুল্লুকের মতো অবস্থা। বার কাউন্সিল আসলে অন্ধ একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আচ্ছা, যা হোক, ওটা আমাদের বিষয় না। অনুচ্ছেদ 41-এ বলা হচ্ছে যে আইনজীবী না হয়ে যদি আইন চর্চা করে, এটা আমি আগেই বলছি যে 6 মাস কারাদণ্ড। এটা এমসিকিউ এর জন্য সো মাচ ইম্পর্টেন্ট। আইনজীবী না হয়ে কেউ যদি আইন চর্চা করে তাহলে 6 মাসের কারাদণ্ড লাভ করবে। তারপরে আমাদের কিছু জিনিস ইম্পর্টেন্ট, বিধি
অলমোস্ট বেশ কিছু বিধি আমরা আলোচনা করছি যে কখন সভা আহ্বান করতেছে, কখন করতেছে। এছাড়াও আপনারা 75 নাম্বার একটা আছে, 75-এর এখানে আরো 5টা কমিটির কথা বলা আছে। একটা হচ্ছে ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস এন্ড লিগাল কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রুলস এন্ড পাবলিকেশন কমিটি, কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি। এই কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি কেন তৈরি হয়েছে বলেন তো? এটা এই কারণে তৈরি হয়েছে যে বার কাউন্সিলের যে অভিযোগগুলো প্রথম দেওয়া হয় বার কাউন্সিলে, এই কমপ্লেন্স এন্ড ভিজিলেন্স কমিটি প্রথমে এটাকে দেখার পর এরা যদি মনে করে যে না এটা আমলে নেওয়ার মতো, তাহলে এরা ট্রাইব্যুনালে পাঠায় সচিবের মাধ্যমে। বুঝছেন? এই কমপ্লেন্স এন্ড ভিজিলেন্স কমিটি অর্থাৎ বার কাউন্সিলের সর্বমোট কমিটি হচ্ছে তাহলে 9টা। একটা হচ্ছে এনরোলমেন্ট কমিটি, ওটাতে 10টা, আর হচ্ছে যে এনরোলমেন্ট কমিটি সহ 9টা, আর হচ্ছে বার কাউন্সিল ট্রাইব্যুনাল একটা থাকলো, ট্রাইব্যুনাল আর বার কাউন্সিল ইলেকশন ট্রাইব্যুনাল একটা। এই হচ্ছে যে বিভিন্ন ছোট ছোট কমিটি আর ট্রাইব্যুনালের হচ্ছে বার কাউন্সিল এরিয়া। প্রত্যেকটা মেম্বারের মানে কমিটির মেম্বার হচ্ছে 5 জন করে, শুধুমাত্র আইন শিক্ষা কমিটির মেম্বার হবে 9 জন। এটাই। আর 7 নাম্বারটা একটু দেখলেন। 7 নাম্বার যদি আমি আলোচনা করছি বিধি, এগুলো কিন্তু বিধি বলতেছি। বিধি 75A অনুযায়ী 6টা হচ্ছে যে কমিটি থাকবে, ল রিফর্ম কমিটি, হিউম্যান রাইটস, লিগাল এইড কমিটি, হাউস কমিটি, রিলিফ কমিটি, রুলস এন্ড পাবলিকেশন কমিটি এবং কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি। এবং বার কাউন্সিলের এই যে এনরোলমেন্টের জন্য আবেদনজনিত বিধিগুলো আছে হচ্ছে 60-এর 1, 60-এর 2, 60-এর 3, 60-এর 4, 60-এর 5। 60-এর 1-এ বলা হচ্ছে যে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার আগে 10 বছর যাবত নিয়মিত প্র্যাকটিস করতেছেন এমন আইনজীবীর কাছে 6 মাস শিক্ষানবিশকাল অতিবাহিত করতে হবে। 5টা সিভিল, 5টা হচ্ছে যে ক্রিমিনাল। তারপরে 60-এর 3-এ বলা হচ্ছে যে একজন আইনজীবী 4 জনের বেশি শিক্ষানবিশ রাখতে পারবেন না। এই যে 60-এর 5-এ বলা হচ্ছে যে যদি দরখাস্তে মিথ্যা কোনো তথ্য দেয় তাহলে 5 বছরের জন্য তালিকাভুক্তি থেকে সে কি লাভ করবে? সাসপেন্ডেড হবে বা অযোগ্য বলে বিবেচিত হবে। আর বার কাউন্সিলের যে যখন রেজিস্ট্রেশন করবেন এনরোলমেন্টের জন্য, রেজিস্ট্রেশন মেয়াদ থাকবে কিন্তু 5 বছর। তাহলে অভিযোগ ক্ষেত্রে যে 41, 42, এই যে 41টা পড়বেন বিশেষ করে রিটার্নের জন্য বিধি 41-এ বলা হচ্ছে যে কিভাবে অভিযোগটা দায়ের হবে। অভিযোগটা হবে সুস্পষ্ট বিবরণ থাকবে, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। 41-এর কতে বলা হচ্ছে যে অভিযোগের ফি প্রদান করতে হবে। কিন্তু ফি কত আমি আগে বলছি, কিন্তু 1000 টাকা। অর্থাৎ একটা অভিযোগ দিলেন, অভিযোগ শুধু দিলে হবে না, এর সঙ্গে 1000 টাকা ফি দিতে হবে। বিধি 41-এর কত বলা হচ্ছে। বিধি 42-এ বলা হচ্ছে যে অভিযোগ গ্রহণের পর সেটা কি করবে, এটা আমি কিন্তু বলে দিছি যে অভিযোগ গ্রহণের পর 21 দিন পর হচ্ছে যে হিয়ারিং হবে অর্থাৎ শুনানি হবে। এর আগে 7 দিন সময় দিয়ে লিখিত রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য 7 দিন সময় দিয়ে একটা নোটিশ দিবে। ওই নোটিশ প্রাপ্তির পর 7 দিন সময়ের মধ্যে সে রিটেন যে মানে জবাব সেটা দাখিল করবে। এই যে 7 দিন, তারপরে বললাম 21 দিন, এগুলো একটু মনে রাখেন। আর 43 হচ্ছে যে এই যে ট্রাইব্যুনালে পেল, অর্থাৎ এই যে কমপ্লেইন এন্ড ভিজিলেন্স কমিটি যখন ওই যে কমপ্লেইনটা নিবে, নেওয়ার পর তারা যদি আমলযোগ্য মনে করে, দেখা যায় যে এটা হচ্ছে যে লিগাল অর্থাৎ যুক্তিযুক্ত, তখন তারা বার কাউন্সিল ট্রাইব্যুনালে প্রেরণ করবে। এটা হচ্ছে বিধি 43-এ ভিজিলেন্স কমিটির এগুলো পাবেন না, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয়। অসৎ আচরণ কোথায় হচ্ছে, এই 4টা জিনিস এত ইম্পর্টেন্ট যে এমসিকিউ থেকে এখান থেকে 2টা প্রশ্ন অবশ্যই পাবেন এবং রিটেনে 100% অ্যাকসেপ্ট প্রশ্ন এখান থেকে পাবেন। অর্থাৎ বার কাউন্সিলের যে 10 মার্কের মধ্যে আপনার এখান থেকে একটা প্রশ্ন হবেই হবে। এই 4টা অধ্যায় পড়তে যায় একজন, প্রথমে কি একজন আইনজীবীর সঙ্গে আরেকজন আইনজীবীর যে সম্পর্ক। তাহলে একজন আইনজীবীর সঙ্গে আরেকজন আইনজীবীর যে সম্পর্ক, সেটা হচ্ছে যে 11টা বিধি আছে এখানে। তাহলে একজন আইনজীবীর সঙ্গে আরেকজন আইনজীবীর সম্পর্ক হচ্ছে 11টা বিধি। সংক্ষেপে কিওয়ার্ড দ্বারা মনে রাখবেন। এগুলো হচ্ছে একটু বর্ণনা টাইপ অর্থাৎ বিবরণ টাইপ, টেক্সট টাইপ লেখা। সংক্ষেপে কি রাখবেন? পেশাগত মর্যাদা সমন্বয় রাখবে। একজন আইনজীবীর সাথে আরেকজন আইনজীবীর যে সম্পর্ক, 1 নাম্বার বিধিতে বলা আছে, যদি এটা বিধি আকারে নাই, এটা ক্লোজ আকারে আছে, তো বিধি বললেও অশুদ্ধ হবে না। ঠিক আছে? তাহলে 1ম অধ্যায়ের 1ম বিধিতে বলা আছে যে একজন
আইনজীবী তার পেশাগত মর্যাদা সমুন্নত রাখবে। পেশাগত মর্যাদা সমুন্নত রাখার মানে কিন্তু অনেক ব্যাপক। আপনি অনেক সুন্দরভাবে যেতে যাবে, আপনি যে ভাষাগুলো ইউজ করবেন ভাষাগুলো অনেক ভদ্র হবে, আপনি সবার সঙ্গে সুন্দর আচরণ করবেন, যেগুলো প্রেজেন্ট করবেন সেগুলো প্রেজেন্টেবল হতে হবে, আপনার পোশাকটা মার্জিত হতে হবে, কোনো নোংরা সিরাফাটা এগুলো হবে না, তারপরে এমন কোনো ব্যবহার করবেন না যেটা আইনজীবীর সঙ্গে যায় না। অর্থাৎ এই পেশাগত মর্যাদা সমুন্নত রাখা হচ্ছে একজন আইনজীবীর প্রতি আরেকজন আইনজীবীর সম্পর্ক বা দায়িত্ব কর্তব্য। 2 নাম্বার বিধি যেটা, সেটা বলা হচ্ছে যে একজন আইনজীবী তার পেশা প্রসারের জন্য কোনো বিজ্ঞাপন দিবেন না। তাহলে পেশা প্রসারের জন্য কোনো প্রকার বিজ্ঞাপন দিবেন না।